এখন দেখো সমীকরণটা কি হবে। দ্বিতীয় সমীকরণটা আমরা পাচ্ছি হলো এফ মাইনাস এমজি প্লাস এমজি। এখান থেকে আমরা প্রথম সমীকরণে এফ এর মানটা বের করেছিলাম, এখন দ্বিতীয় সমীকরণ থেকে সেমভাবে এফ এর মানটা বের করবো। হ্যাঁ, এফ এর মানটা বের করে এখানে তুলনা করেছে। আশা করি এগুলো তোমরা বুঝতে পারবে, যেহেতু তোমরা সবাই আশা করি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন প্রার্থী। এটা করলে তোমাদের কী পাবে, এম এর মানটা পেয়ে যাবে। এখন চলো আমরা আরেকটা প্রশ্ন সমাধান করি। পঞ্চাশ কিলোমিটার আওয়ার বেগে চলমান একটি গাড়ি হঠাৎ থেমে গেল। কি এটা হলো তোমার আদি বেগ। হঠাৎ কি হয়েছে, গাড়িটা থেমে গেছে, ভি কি হয়েছে 0। এতে করে গাড়ির ভেতরে বসে একজন 50 কেজি ভরের যাত্রী 61 সেন্টিমিটার সামনে ঝুঁকে গেল। যাত্রীর শরীরের উপরের অংশে উপর প্রদত্ত বল কত হবে? আচ্ছা, প্রদত্ত বল আমরা কি জানি, এফ ইকাল টু এম এ। এখান থেকে যাত্রীর ভরটা আমরা কি পেয়ে যাচ্ছি 50। আমাদের কি জানা দরকার, এ জানা দরকার। দেখো এখানে 50 কিলোমিটার বেগে চলমান একটি গাড়ি, এখানে যে বেগে গাড়িটা চলতেছিল ওই ব্যক্তিটি কিন্তু যেহেতু গাড়ির ভিতর ছিল, এই বেগে কি চলতেছিল, গাড়ি চলতেছিল, এই ব্যক্তিটা এই গাড়ির ভিতরে কিন্তু ব্যক্তি ছিল, ভিতরে ওই ব্যক্তিটা ছিল। তাহলে গাড়ির বেগ যত হবে ওই ব্যক্তির বেগও ঠিক তাই হবে, ব্যক্তির বেগ কী হবে, ঠিক সেম হবে। গাড়িটি হঠাৎ থেমে গেল, গাড়ি কি হয়েছে, হঠাৎ করে থেমে গেছে। তাহলে তাহলে ওই ব্যক্তিটাও থেমে যাবে না? গাড়ি হঠাৎ করে থেমে যাওয়া বেগ কত হলো, শেষ বেগ কত হলো, ভি ইকুয়াল টু 0। ওই ব্যক্তিটাও হঠাৎ করে কি হয়েছে, থেমে গেছে। আর ওই ব্যক্তির দেখো 61 সেন্টিমিটার আর সামনের দিকে ঝুঁকে গেল, এখানে এটা হলো তোমার এস। এটা কি, এটা এস। আর তাহলে আমরা কি পেলাম, ব্যক্তির জন্য ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। এখানে ভি এর মান কত হবে, ভি এর মান হলো 0, ইউ এর মান দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে। আর 61 সেন্টিমিটার আছে না, এটাকে আমার মিটারে নিতে হবে। দেখো আমরা ক্যালকুলেশনটা যেভাবে করেছি, দেখো ভিকে আদি বেগকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়েছি, তারপর শেষ বেগ ভি বেশ হয়েছে, স্মরণ সেন্টিমিটার ছিল, এটাকে মিটারে নিলাম। এম ভর তো যেভাবে ছিল ওরকমই। আমরা জানি ভি স্কোয়ার টু এ স্কোয়ার মাইনাস 2 এস। এই সূত্র থেকে আমরা এর মানটা বের করলাম। এই সূত্র থেকে আমরা কিসের মান বের করছি, এই সূত্র থেকে আমরা এর মানটা বের করছি। এখন দ্বিতীয় ধাপ, প্রযুক্ত বল এফ ইকাল টু এম এ। এফ ইকাল টু কি, এম এ। এখানে দেখো এর মানটা পেয়ে গেছি, আর এম এর মান তো বস্তুর ভর মানে ব্যক্তির ভর দেওয়া ছিল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো কি বলছে প্রশ্নে, একটা ইঞ্জিন একটা ইঞ্জিন 100 কেজি ভরের 5টি বগিকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে টেনে নিয়ে যাচ্ছে। একটি ইঞ্জিন 100 কেজি ভরের 5টি বগিকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে টেনে নিয়ে যাচ্ছে। দেখো 5টি বগি না, তাহলে 5টি বগির মোট ভর কত হবে, 5 নুন এত না, এবং 2 মিটার পার সেকেন্ড ত্বরণে টেনে নিয়ে যাচ্ছে, এটা কি, এটা হলো তোমার এম। আর 2 মিটার পার সেকেন্ড ত্বরণ, ত্বরণ হলো তোমার এ। যদি ইঞ্জিন ও বগির মধ্যবর্তী বল 500 নিউটন হয়, তবে ঘর্ষণ বল কত? তবে কি বলছে, ঘর্ষণ বল কত? ধরো যে তুমি এইদিকে বলটা প্রয়োগ করতেছো, আর ঘর্ষণ বল সবসময় কাজ করবে কি দিকে, কোন দিকে, বলের বিপরীত দিকে। এটা ধরো যে মূল বল, আর এটা কি, ঘর্ষণ বল। আর তাহলে তোমার নেট বল এফ, নেট বল কি হবে, এফ নেট বল হবে তোমার মূল বল থেকে তোমার ঘর্ষণ বলটাকে বাদ দিতে হবে। কি বলছে, যদি ইঞ্জিন ও বগির মধ্যবর্তী বল এত নিউটন হয়, তবে ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল কত, দেখো এখানে যে এম, এফ নিট কত হবে, এফ এম এ। আর এখানে এফ বলটা দেওয়া আছে কত, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা, চারটে, পাঁচটা, তিনটা, চারটে। আর এফ কে আমাদের কি বের করতে বলছে, বের করতে বলছে। এম এর মানটা কত আমরা জানি, যে এটা এম এর মানটা এটা জানি, এর মানটা 2, এটা জানি, এটা জানি, এফ কে এর মানটা আমরা ইজিলি বের করতে পারবো।
তাই আমি বাকি অংশটা তোমাদেরকে আর হাতে দেখাইয়া দিচ্ছি না, আমি এখানে করে দিয়েছি, এটা তোমাদের দেখে ফেলো। চলো আমরা আরেকটা এমসিকিউ সলভ করি, যেটা আইইউটিতে 20-21 এসেছিল। 1 কেজি ভরের একটি বস্তু 5 মিটার/সেকেন্ড বেগে একটি অমসৃণ মেঝের উপর দিয়ে চলার সময় একটি স্প্রিংকে ধাক্কা দিয়ে 10 সেন্টিমিটার সংকুচিত করে স্থির হলো। দেখো এখানে বস্তু ভর দেওয়া আছে, বস্তুটির বেগ দেওয়া আছে, একটি বস্তু বেগ এত মিটার/সেকেন্ড অমসৃণ, মানে এখানে কোনো অমসৃণ বলতে কি বলছে, এখানে এখানে কোনো ঘর্ষণ নাই। এখানে বেগ দেওয়া আছে ভি, এখানে আদি বেগ দেওয়া আছে কত ইউ, আর বস্তুর ভর দেওয়া আছে কত, বস্তুর ভর দেওয়া আছে হলো তোমার এম। বুঝতে চলার সময় স্প্রিংয়ে ধাক্কা দিয়ে 10 সেন্টিমিটার সংকুচিত করে, দেখো কত সেন্টিমিটার সংকুচিত করছে, 10 সেন্টিমিটার। এটাকে আমরা ধরে নিলাম এস। সংকুচিত করে কি হলো, স্থির হলো। স্থির হলো মানে কি, ভি হলো তোমার শেষ। স্প্রিং ধ্রুবক এত হলে ঘর্ষণ বল কত, কি বলছে, ঘর্ষণ বল কত, আমাদের ঘর্ষণ বলের মান বের করতে বলছে। দেখো আমরা এই অঙ্কটার মূল কনসেপ্টটা আগে পড়ি। এই অঙ্কটি শক্তি সংরক্ষণশীলতার নীতি এবং কাজ শক্তি উপায়ের উপর ভিত্তি করে তৈরি। গতিশক্তি, বস্তুটি যখন আর ছিল তখন তার মধ্যে গতিশক্তি ছিল হাফ কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। দেখো এখানে বেগের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এটা কী ছিল, অমসৃণ না, তাই বস্তুর গতিশক্তি কী ছিল, ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। বিভব শক্তি, স্প্রিংটি দেখো কি বলছে, স্প্রিংটি সংকুচিত করার ফলে সেই শক্তি স্প্রিং এর বিভব শক্তি ইপিএতে রূপান্তরিত হয়। দেখো এই যে এটা স্প্রিং এ কি ছিল, এটা হলো তোমার ওই বস্তুর কি ছিল, গতিশক্তি। এটা কি করছে, স্প্রিংকে সংকুচিত করে ওই গতিশক্তিটা কিসে পরিণত হচ্ছে, বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে। দেখো ঘর্ষণের কাজ, যেহেতু মেশিনটি অমসৃণ তাই ঘর্ষণ বলের বিরুদ্ধে কিছুটা কাজ করেছে। ডাব্লিউ এফ ইকুয়াল টু এফ এক্স। কী বলছে, মেশিনটা বেগে একটি অমসৃণ মেঝের উপর দিয়ে চলার সময় স্প্রিংয়ে ধাক্কা দিয়ে এত হচ্ছে। অমসৃণ বলছে না এখানে, মানে এখানে তোমার একটা বল আছে, সেটা হলো এফ কে, মানে ঘর্ষণ বলটা কী হবে, এফ কে। তাই এফ কে এর মানটা কি, এই যে গতিশক্তিটা আছে না, এই গতিশক্তিটা তোমার এই ইপি এবং এই যে ঘর্ষণ বল হচ্ছে তোমার কত, ঘর্ষণ বল হচ্ছে এফ কে, আর ঘর্ষণের ফলে কাজ হবে কত, এফ এক্স না, এফ এক্স হবে না কাজ। এই যে এটা হলো, এটা ধরো তোমার এক্স ধরো। আচ্ছা দেখো কিভাবে সমাধানটা করা হয়েছে। এখানে ভর দেওয়া আছে, ভি দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, সংকোচন এটা কি, এটা হলো এক্স, ঘর্ষণ বল এফ, এফ বের করতে বলছি আমরা। দেখো এখানে কি বলছে, মোট গতিশক্তি। মোট গতিশক্তি কি হবে, যেহেতু বস্তুটি মোট গতিশক্তি কী হবে, স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি প্লাস ঘর্ষণের কাজ। স্প্রিং এর মোট গতিশক্তি দেখো কি দেওয়া আছে, হাফ এম বি স্কোয়ার, আর স্প্রিং এর বিভব শক্তি কত, কে এক্স স্কোয়ার, আর ঘর্ষণের কাজ কত হলো এফ এক্স। এখান থেকে আমরা দেখো এক্স বাদে, এফ বাদে, দেখো এফ বাদে বাকি সব কিছুর মান জানি, ক্যালকুলেটরে বসিয়ে দিলেই মানটা উত্তর চলে আসবে। এখন আমরা আরেকটা প্রশ্ন নিয়ে সমাধান করব, যেটা আইইউটিতে 19-20 সালে এসেছিল। একটি কাঠ ঠোকরা একটি গাছে ঠোকর মারছে, এর মাথাটি এত মিটার/সেকেন্ডের আদিবেগ নিয়ে মাত্র এত মিলিমিটার দূরত্ব থেমে যায়, ত্বরণের মান কত। দেখো কি কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এস দেওয়া আছে। আমাদের বের করতে বলছে কি, ত্বরণ। আমরা কি জানি, দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই সূত্রটার সাহায্যে আমরা ইজিলি এস এর মানটা পেয়ে যাব। দেখো এখানে দূরত্বটা তোমার কিন্তু মিলিমিটারে দিয়েছে, এটাকে আমাদের কি করতে হবে, প্রথমে মিটারে নিয়ে হিসাব করতে হবে। ম্যাক্সিমাম ছাত্ররা এখানেই ভুল করে, আশা করি তোমরা এটা করতে পারবে, এরপর আর এখানে কোনো ভুল হবে না। আমরা আইইউটির আরেকটা প্রশ্ন নিয়ে আবার আলোচনা করব। দেখো এটা এসেছিল 17-18 সালে। সমান বল এফ দুটি বিচ্ছিন্ন বস্তু পি এবং কিউ এর উপর কাজ করে। সমান বল এফ দুটি বিচ্ছিন্ন বস্তু পি এবং কিউ এর উপর কাজ করে। কিউ এর ভর, আচ্ছা এফ কাজ করতেছে কার উপরে, প্রথমে পি, পি বস্তুর উপর কাজ করতেছে, আবার কার উপর কাজ করতেছে, কিউ এর উপর কাজ করতেছে। কিউ এর ভর পি এর ভরের 3 গুণ। দেখো পি, ধরো যে এখানে
কিউ এর ভর পি এর ভরের কত গুণ? পি এর ভরের 3 গুণ। আচ্ছা 3 গুণ লিখলাম। পি এর ত্বরণ কিউ এর ত্বরণের তুলনায় কত হবে? কি বলছে? পি এর ত্বরণ কিউ এর তুলনায় কত হবে দেখো। আচ্ছা ধরো এই যে এফ কিউ ইকুয়াল টু এফ পি হবে না? দেখো এফ কিউ সমান কত? এম কিউ ইন্টু এ কিউ। আর এফ পি সমান কি হবে? এম পি ইন্টু এম পি ইন্টু এপি। দেখো কিউ এর ভর পি এর ভর দ্বিগুণ, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? যেহেতু বলছে কি পি এর ভর কিউ এর ভর, দেখো কি বলছে কিউ এর ভর পি এর ভরের 3 গুণ, তাহলে এম কিউ সমান আমরা কি লিখতে পারি? 3 এমপি, এটা লিখতে পারি না? তাহলে এম কিউ এর থেকে আমরা কি লিখবো? 3 এমপি এ কিউ ইকুয়াল টু এমপি গুণন এপি। এখন দেখো এমপি এমপি কি যাচ্ছে? কাটা যাচ্ছে। এখন উত্তরটা কি হবে? পি এর ত্বরণ কিউ এর তুলনায় কত গুণ হবে? তাহলে দেখো তাহলে পি এর ত্বরণ কত হচ্ছে? এপি হচ্ছে কত গুণ? এ কিউ এর ত্বরণের কত গুণ হচ্ছে? 3 গুণ হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কিউ এর কত হবে? 3 গুণ। অ্যান্সার হবে এ। এখন আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা এসেছিল আইইউটিতে 17-18 সালে। একটি 25 নিউটন বস্তুকে ঘর্ষণহীন হেলানো তলের উপর স্থির অবস্থায় রাখা আছে। যদি তলটি ভূমির সাথে 25 ডিগ্রি কোণে থাকে তাহলে তলের সমান্তরালে প্রয়োগকৃত বলের মান কত? এই অঙ্কটা আজকে সবার শেষে সমাধান করব ইনশাল্লাহ। চলো আমরা পরবর্তী অঙ্কে যাই। দেখো এখানে কি বলছে? 5 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে বস্তুটি নিম্নমুখী ত্বরণ 4 মিটার পার সেকেন্ড ত্বরণ হবে? কত বল প্রয়োগ করলে বস্তুটির নিম্নমুখী ত্বরণ কত হবে? 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা আমরা কি জানি, যখন কোনো বস্তু নিচের দিকে আসে বস্তুর উপর কি হতে বল কি হয়? এমজি। পৃথিবী থেকে কি বলে টানে? এমজি বলে টানে। আর একটা বাতাসে বাধাদানকারী বল থাকে না? এটাই বলছে বস্তুর উপর কত বল প্রয়োগ করলে বস্তুটি নিম্নমুখী ত্বরণ 4 মিটার পার সেকেন্ড হবে। কত বল বলতে এখানে হবে কি? এটা হলো বাধাদানকারী বল। এটা কি? এটা হলো বাধাদানকারী বল। বাধাদানকারী বল ধরে নিলাম হলো এম এ, কি বাধাদানকারী বল কি ধরে নিলাম? এফ। এবং দেখো এখানে একটা নিম্নমুখী ত্বরণে নিচে নামতেছে না? হলে বস্তুটি নিম্নমুখী ত্বরণ 4 মিটার পার সেকেন্ড ত্বরণে কি করতেছে? নিচের দিকে নামতেছে। এখানে এই ত্বরণটাকে ধরে নিলাম হলো এ আর এম এ। বস্তুটি কি এ নিট বলে নিচে নামতেছে। এই বলে কি করতেছে? নিচে নামতেছে। বস্তুটার ওজন এটা, আর বস্তুটি বাধা দিচ্ছে কোনটা? এই বস্তুটাকে বাধা দিচ্ছে হলো এই বলটা এফটা। এখানে এম এর মানটা কিন্তু দেওয়া আছে 5 কেজি। আমরা জি এর মানটা জানি 9.8, এফ এর মানটা জানি না, জানতে হবে এম এর মানটা কত। 5 জানা আছে, এর মানটা দেওয়া আছে। এখান থেকে আমরা এফ এর মানটা ইজিলি বের করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো আমি সমাধানটা করে দিয়েছি। এখন আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা এসেছিল আইইউটিতে 14-15 সালে। একটি 75 কেজি ওজনের ছেলে এবং 60 কেজি ওজনের একটি মেয়ে ঘর্ষণহীন পৃষ্ঠে দড়ি টানাটানি খেলার সময় একটি স্থিতিস্থাপক দড়ি ব্যবহার করেছে। যদি মেয়েটির দিকে ছেলেটির ত্বরণ এত মিটার পার সেকেন্ড হয় তাহলে ছেলেটির দিকে মেয়েটির ত্বরণ কত হবে? দেখো আমরা আগে কনসেপ্টটা বুঝি। সমান ও বিপরীত বল। দড়ি টানাটানির সময় দড়ির টান টি উভয়ের জন্য কি থাকে? সমান থাকে। ছেলেটি মেয়েটিকে যে বলে টানছে মেয়েটিও ছেলেটিকে একই বলে টানছে। আচ্ছা দেখো যে যদি এটা কি হয়? এটা দড়ি, এখানে ছেলেটি আছে আর এখানে কি আছে? মেয়েটি আছে। ছেলেটি যে বলে দড়িটিকে টানছে মেয়েটিও কি সেই বলে দড়িটিকে টানছে। তাই এদের বলের মানটা কি হবে? এফ। এই এফটা কি হবে? সমান হবে। ত্বরণ ও ভর, যেহেতু প্রদত্ত বল সমান, এদের বল কি প্রদত্ত বল সমান F1 = F2, তাই তাদের ভর ও ত্বরণের গুণফল কি হবে? সমান হবে। তাও দেখো এখানে
সেলের ভর কত দেওয়া, সেলের ওজন দেওয়া ছিল কত, 75 কেজি, এবং সেলের ত্বরণ দেওয়া ছিল কত, যদি মেয়েটি দিকে সেটি এত ত্বরণে হয়। দেখো আমরা সমাধানটা করে দিয়েছি, এটা সরাসরি দেখি, এটা হয়তো বা তোমাদের জন্য ভালো হবে। এখানে দেখো সেলের ভর দেওয়া আছে কত, 75 কেজি, মেয়ের ভর দেওয়া আছে তোমার এই যে 60 কেজি, আর মেয়ের ত্বরণ দেওয়া আছে কত, মেয়ের মেয়ের ত্বরণ কত দেওয়া আছে দেখো 3 মিটার পার সেকেন্ড, এবং সেলের ত্বরণ বের করতে হবে। এই সূত্রটার সাহায্যে, যেহেতু বস্তুটা টান টান করেছিল, তাই এখানে দুজনের বল কী হবে, সমান, এটাই বলছে টান বল উভয় ক্ষেত্রে সমান, তাই M1 ইকাল টু M1 A1 ইকাল টু M2 A2, এখান থেকে A1 এর মান আমরা ইজিলি বের করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো 16 নম্বর প্রশ্নটি, যেটা বুয়েট 13-14 এবং আইওটি 21-22 সালে এসেছিল। 10 কেজি ভরের একটি বস্তুর উপর একটি বল, এখানে ভর কি দেওয়া আছে M, একটি বস্তুর উপর একটি বল F, এত কি করছে, বস্তুটির ত্বরণের মান কত, কি বলছে বস্তুটির ত্বরণের মান কত। আমরা কি জানি F ইকাল টু এম এ, এখানে F এর মানটা অলরেডি দেওয়া আছে, F এর মানটা ভেক্টর আকারে দেওয়া আছে, এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমে এর মানটা বের করতে হবে। F এর মানটা কি হবে, দেখো ভেক্টরের মান, যদি কোনো বল F এত আকারে থাকে তবে তার মান হবে, দেখো বলে দিচ্ছে না, তাহলে ভেক্টরের মান কত হবে, 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, এখান থেকে কত হবে 50। এফ এর মান কত পেলাম আমরা 50, আর এম এর মান দেওয়া আছে 10, আর এর মানটা আমাদের জানতে হবে, তাহলে এর মানটা কত চলে আসে, এর মান আসে হলো 0. এর মানটা চলে আসে কত 5, 0 কাটা 5, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, বি নাম্বার। এখন আমরা 17 নম্বর প্রশ্ন সমাধান করব। কি বলছে, চন্দ্রের একটি আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করলে পৃথিবী আপেলকে কত বলে আকর্ষণ করবে। আমরা কি জানি, প্রতিটি, দেখো মহাকর্ষ সূত্র থেকে কি জানি, মহাবিশ্বে প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই বলের মান বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক, এটা কি মহাকর্ষের সূত্র। আর নিউটনের তৃতীয় সূত্র কি বলে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। এর মানে হলো, ধরো যে তুমি একটা বস্তুকে, পৃথিবী একটা বস্তুকে ধরো, পৃথিবী ধরো, এটা কি, এটা পৃথিবী একটা বস্তু, ধরো যে কে পি বলে টানতেছে, ধরো এই বস্তুটাকে পৃথিবী পি বলে টানতেছে, এটা 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 কি, এটা হলো পৃথিবী, আর এটা কি একটা বস্তু, এই বস্তুকে পৃথিবী পি বলে টানতেছে, আর এই বস্তুটাও পৃথিবীকে কি বলে টানতেছে, পি বলে টানবে, যেহেতু প্রত্যেক ক্রিয়ারও একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সুতরাং এখানে তোমার চন্দ্রের একটি আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করলে পৃথিবী আপেলকে এফ বলেই আকর্ষণ করবে, এফ ইকাল টু এফ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা 18 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো আজকে আমরা কোন কোন অলরেডি কোন কোন বিষয়ের উপর কাজ করেছি, গতিবিদ্যা, নিউটনের দ্বিতীয় সূত্র, লিফট, ঊর্ধ্বমুখী বল, কাজ, ঘর্ষণ, কাজ শক্তি, ঘর্ষণ নিয়ে অনেকগুলো অঙ্ক করেছি, আর একটা অঙ্ক ছিল এটা নিয়ে, আমরা এই বিষয়টি নিয়ে অঙ্কটি সবার শেষে করব ইনশাল্লাহ। দেখো আরেকটা প্রশ্ন, যেটা তোমার রুয়েটে 24-25 সালে এসেছিল। 500 কেজি ভরের একটি মোটর যান, কত কেজি ভরের একটি মোটর যান, 500 কেজি ভরের একটি মোটর যান 50 কেজি ভরের গড় ভরে 5 জন যাত্রী নিয়ে 30 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত অবস্থায় হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেল। এখানে আদি বেগ কত দেওয়া আছে, ইউ। স্টার্ট বন্ধ হয়ে গেল, 100 মিটার দূরে গিয়ে থেমে গেল, থেমে গেছে মানে কি, শেষ বেগ কি হয়েছে 0, এখানে সরণ 100 মিটার দূরে গিয়ে থেমে গেল, মানে এখানে সরণ কি দেওয়া আছে, সরণ এস। ঘর্ষণজনিত বলের মান কত ছিল। এখানে একটা বিষয় খেয়াল করো, এই মোটর যান, দেখো এটা এটা মনে করো কি, এটা একটা মোটর যান, এই মোটর যানের ভিতর কিন্তু ওই ব্যক্তি 5টাও ছিল, তাই আমাদের ভর যখন বিবেচনা করব তখন এই টোটাল ভর নিয়ে আমাদের আলোচনা করতে হবে। দেখো মোটর যানের ভর 500, আর এই মোটর যানের ভিতর কজন ব্যক্তি ছিল, 5জন ব্যক্তি, যাদের টোটাল ওজন কত হবে তোমার, এটা 5জন ব্যক্তির মোট ওজন কত হবে, 50 গুণন 5, যেহেতু তারা 5জন ছিল এবং গড় ওজন ছিল কত 50, তাহলে আমাদের মোট ভর কত হবে, এম ইকাল টু 5×5 = 25, মোট ভর 750 কেজি। আর এখান থেকে কি বের করতে হবে, এ কিছুক্ষণ 100 মিটার দূরে গিয়ে কী করছিল, থেমে গিয়েছিল, 100 মিটার দূরে গিয়ে কী করছিল, থেমে গিয়েছিল। থামার মূল কারণ কি, এখানে ঘর্ষণ আছে, ঘর্ষণ না থাকলে কিন্তু থামতো না। তাহলে এখান থেকে আমরা কি বের করবো, 100 মিটার
দেখো এ ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, এখান থেকে কি বের করবো আমরা, এখান থেকে আমরা এটা বের করব। এটা বের করলেই আমরা এখান থেকে কি ঘর্ষণ বল কি পেয়ে যাবো, এফ ইকাল টু এম এ। আমাদের এমটা জানা আছে, আর এটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করে এখানে বসিয়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত ঘর্ষণ বলের মানটা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এটা কিভাবে সমাধান করা হয়েছে। প্রথম ধাপে 750 বের করলাম, মানে বস্তুর ভর বের করলাম। দ্বিতীয় ধাপে ত্বরণ বের করলাম, ঘর্ষণ যদি বল। দেখেছো এটা এইভাবে করা হয়েছে। আমি আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমার বুয়েট 21-22 সালে এসেছিল। কোনো বস্তুকে অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে 15 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। আচ্ছা ধরো যে এটা এখানে কি, এখানে একটা বস্তু আছে, এখানে কি আছে, একটা বস্তু। এই বস্তুকে 40 ডিগ্রি কোণে, আচ্ছা মনে করো এটা কি 40 ডিগ্রি কোণে 15 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুর ভর 3.5 কেজি। বস্তুর ভর কত, বস্তুর ভর হলো তোমার 3.5 কেজি। বস্তু তলের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক 0.25। এখানে ঘর্ষণ গুণাঙ্ক কি দেওয়া আছে, মিউকে টু ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে কত, 0.25। ত্বরণ কত, ত্বরণ কত। দেখো এই প্রশ্নটা কীভাবে সমাধান করতে হবে। দেখো এখানে সমাধান প্রচেষ্টা সম্পূর্ণ দেওয়া আছে। আমি তোমাদেরকে তারপরেও চেষ্টা করতেছি চিত্র আঁকিয়ে বুঝিয়ে দেওয়ার। এখানে দেখো এই বস্তুটা আছে, এই বস্তুটাকে কি করতেছে, 40 ডিগ্রি কোণে তোমার 15 নিউটন বল দ্বারা কি করতেছে, টানতেছে। বস্তুর ভরটা কত, বস্তুর ভর দেওয়া হচ্ছে কত, 3.5। আর কি বলছে, মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক 0.25। দেখো অবিলম্ব প্রতিক্রিয়া বল। আচ্ছা বস্তুটি ওজন যদি এমজি হয়, যখন বস্তুটিকে টানতেছে, দেখো 15 নিউটন বলে কি করতেছে, বস্তুটিকে টানতেছে। বস্তুর অনুভূমিক উপাংশ, মানে এদিকে যে একটা বল কাজ করতেছে, ওই বলটার মান কত হবে, 15 cos 40। বস্তুর উলম্ব বল, মানে এদিকে বস্তুটির বল কত হবে, 15 sin 15 সাইন কত হবে 40। আর দেখো বস্তু প্রতিক্রিয়া বলটা কি হবে, এমজি এর বিপরীতে কাজ করতেছে, তাহলে বস্তু প্রতিক্রিয়া বলটা হবে তোমার, বস্তু প্রতিক্রিয়া বল দেখো, বস্তু প্রতিক্রিয়া বল আর কি হবে, এমজি মাইনাস এফ মাইনাস সাইন থিটা। মানে আগের যে প্রতিক্রিয়া বল ছিল সেটার থেকে কি এটা কমে যাবে না, যেহেতু এটাকে টানা হচ্ছে, এটাকে টানা হচ্ছে, এখানে কি প্রতিক্রিয়া বলটা কমে গেল। দেখো প্রতিক্রিয়া বলটা এমজি মাইনাস এফ সাইন থিটা, এখান থেকে আমরা কি পাইলাম, প্রতিক্রিয়া বলটা 24.66 নিউটন। দেখো ঘর্ষণ বল এফ কে, এফ কে সমান মিউ কে, আর ঘর্ষণ বল কি, এফ কে সমান মিউ কে। আর এখানে মিউ কে হচ্ছে তোমার ঘর্ষণ গুণাঙ্ক। আমরা জানি ঘর্ষণ বল ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। দেখো এখান থেকে আমরা কি পেলাম, ঘর্ষণ বলের মানটাও পেয়ে গেলাম। আর এফ আমরা জানি এফ কস থিটা। দেখো এটা কি, এটা হলো এফ কস থিটা মাইনাস এম কে ইকুয়াল টু এম এ। এখান থেকে দেখো এর মানটা আমরা পেয়ে গেছি। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমি আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আইইউটিতে 17-18 সালে এসেছিল। একটি 800 নিউটন ওজনের বস্তু যা একটি অনুভূমিক মেঝেতে স্থির অবস্থায় রয়েছে, ওজনের বস্তু যা অনুভূমিক মেঝেতে স্থির অবস্থায় রয়েছে, ইউ সমান কত, 0। তার নাড়াতে কমপক্ষে 200 নিউটন অনুভূমিক বল প্রয়োগ করতে হয়। স্থিতি ঘর্ষণ সহগ কত, স্থিতি ঘর্ষণ সহগ কত বের করতে বলছে। আচ্ছা দেখো এখানে একটা বস্তুর, আচ্ছা আমি দেখো সমাধান দেখে দেখে তোমাদেরকে সহজে বুঝিয়ে দিই। এখানে কি আছে, একটা বস্তু আছে, এই বস্তুটার ওজন কত, ওজন দেওয়া আছে তোমার, বস্তুটির ওজন কত, 800 নিউটন। বস্তুটির প্রতিক্রিয়া বল কত হবে, তাহলে বস্তুটির প্রতিক্রিয়া বল হবে কত, বস্তুর ওজন বা অবিলম্ব প্রতিক্রিয়া বল কত হবে, তাহলে 800 নিউটন। আর প্রয়োজনীয় ন্যূনতম ঘর্ষণ সীমান্ত ঘর্ষণ কত দেওয়া আছে, 200। আমরা কি জানি, আমরা জানি হলো তোমার এফ এস সমান মিউ এস আর। এখান থেকে কি বললাম, মিউ এস এর মানটা পেয়ে গেলাম না, এফ এস বেকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সহ কত, 1/4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের রুয়েট 14-15 সালে এসেছিল। 10 কেজি ভরের পরন্ত বস্তু ত্বরণ কত যখন বাতাসে বাধা 78 নিউটন? কি বলছে? 10 কেজি ভরের বস্তু ত্বরণ কত যখন বাতাসের বাধা 78 নিউটন। দেখো, আমরা কি জানি বস্তুটা এটা নেট বল, এটা নিচের দিকে পড়তেছে না, তাহলে এফ নেট সমান কি হবে? বস্তুর ওজন মাইনাস তোমার বাতাসে বাধা বল 78, এফ নেটের মান কত হবে? বস্তুর ওজন ইন্টু এ তরণটা নিচে নামবে না, আর ডাব্লিউ সমান কত? 10 × 9.8, আর 78 বাদ দিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে? 10 এখানে কত? 20, এ সমান 2। আশা করি তোমরা এটা প্রশ্নটি দেখো, এখানে ভর দেওয়া আছে, বাতাসে বাধা দেওয়া আছে, বস্তু ত্বরণ দেওয়া আছে। এফ নেট কি হবে? এম জি মাইনাস এফ। এখান থেকে আমরা এর মানটা ইজিলি বের করতে পারি। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের যেটা ফার্স্ট 14-15 সালে এসেছিল এবং কুয়েট 10-11 সালে এসেছিল। 500 কেজি ভরের এটি গাড়ি 60 কিলোমিটার বেগে চলে। বেগ চেপে গাড়িটিকে 50 মিটার দ্রুত থামানো হলো। যদি রাস্তায় ঘর্ষণজনিত বল এত নিউটন হয়, তবে বেগজনিত বলের মান কত? এ ধরনের একটা প্রশ্নের সমাধান অলরেডি তোমাদের করে দেওয়া হয়েছে, তাই আমি এটাকে আর করে দিচ্ছি না। আর একটা প্রশ্ন দেখবো, যেটা তোমার বুয়েট 11-12-তে এসেছিল। 100 কেজি ভরের একটি উড়োজাহাজ স্থির বেগে সোজা পথে উড্ডয়ন করছে। বাতাসের ঘর্ষণ বল এত নিউটন হলে উড়োজাহাজের প্রযুক্তি নিউটন বল কত? কি করতেছে? উড়োজাহাজ স্থির বেগে সোজা পথে চলছে। স্থির বেগে সোজা পথে চলছে, উড়োজাহাজের উপর প্রযুক্তি নিট বল কত? আমরা কি জানি? নিট বল এফ ইকাল টু এম এ। নিট বল এফ ইকাল টু এম এ। এখানে উড়োজাহাজের ভরটা দেওয়া আছে, আর এ দেখো এখানে কি বলেছে? স্থির বেগ না? যখন স্থির বেগ হবে তখন এ ইকাল টু 0 না? তাই বস্তুটা উপর প্রদত্ত নিট বল কত হবে? এ ইকাল টু 0 নিউটন। অলরেডি এই প্রশ্নটা তোমাদের সমাধান করে দেওয়া হয়েছে। দেখো, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের এটা বুঝতে অনেক সময় সমস্যা মনে হয়। যখন আমি তোমাদের সময় ছিলাম, এই প্রশ্নটা বুঝতে আমাদের অসুবিধা হয়েছে। উত্তর দিকে চলমান একটি গাড়ির যাত্রী হঠাৎ দেখতে পেলেন যে তিনি পশ্চিম দিকে ঝুঁকে পড়ছেন। গাড়িটি কোন দিকে ত্বরণ সৃষ্টি করেছে? দেখো, এখানে জড়তার কনসেপ্টগুলো দেখো। কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার ধর্ম। জড়তা কি? কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার ধর্ম। গাড়ি যখন হঠাৎ মোড় নেয়, আমাদের শরীর নিচের অংশ গাড়ির সাথে ঘুরে গেলেও উপরের অংশ আগের দিকে যেতে চায়। কি বলছে? গাড়ি যখন হঠাৎ মোড় নেয়, আমাদের শরীরের নিচের অংশ গাড়ির সাথে ঘুরে গেলেও উপরের অংশ আগের দিকে যেতে চায়। বিপরীত দিক, আপনি যেদিকে ঝুঁকে পড়বেন বল বা ত্বরণ কাজ করে ঠিক তার বিপরীত দিকে। ধরো একটা গাড়ি চলতেছে এদিকে, হঠাৎ করে ব্রেক কষলো। তোমার হঠাৎ করে ব্রেক কষলে কি হবে? তুমি এদিকে চলে যাবে না, তোমার উপরে শরীরের উপরে অংশ সামনের দিকে ঝুঁকে যাবে। বা তোমার ত্বরণটা কাজ করবে কত? বিপরীত দিকে। মানে এখানে মন্দন হচ্ছে। এখানে কি হচ্ছে? মন্দন হচ্ছে। মন্দন হওয়া মানে কি? বিপরীত দিকে ত্বরণ হচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? আশা করি আপনি যেদিকে ঝুঁকে পড়বেন বল বা ত্বরণ কাজ করে ঠিক তার বিপরীত দিকে। যেমন বাস হঠাৎ ব্রেক করলে আপনি সামনে ঝুঁকে পড়েন, কারণ ত্বরণ বা মন্দন পিছনের দিকে ছিল। এখানে যাত্রী পশ্চিম দিকে ঝুঁকে পড়ছেন, তার মানে গাড়ির উপর প্রযুক্ত বল বা ত্বরণ নিশ্চয়ই পূর্ব দিকে ছিল। ত্বরণ কই দিকে ছিল? ত্বরণ তোমার পূর্ব দিকে ছিল। দেখো, গাড়িটি উত্তর দিকে চলছিল। গাড়িটি কোন দিকে চলছিল? সমাধান দেখো, গাড়িটি উত্তর দিকে চলছিল, যাত্রী পশ্চিম দিকে ঝুঁকে পড়ছেন, যার অর্থ হলো গাড়ির উপর একটা বল কাজ করছে যা যাত্রীকে পশ্চিম দিকে ঠেলছে। যথাক্রমে মূলত গাড়িটি তখন পূর্ব দিকে বাঁক নিচ্ছিল বা ত্বরণ নিচ্ছিল। গাড়িটির গতির দিক উত্তর এবং বাঁক নেওয়ার দিক পূর্ব মিলে লব্ধি ত্বরণ হবে উত্তর পূর্ব। আশা করি তোমরা এটা
বুঝতে পেরেছো। আমরা এখন আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমার সিকে রুয়েট 2021 সালে এসেছিল। একটি রশির এক প্রান্তে একটি 90 এলবি এর ভরে কোনো মিউশন পুলির মাধ্যমে নিম্নমুখী নামার সময় রশিটির অন্য প্রান্তে সুইচ এত টানা হলে সিস্টেমের ত্বরণ ও রশির টান কত? আচ্ছা দেখো, এটা এটা বেসিক কনসেপ্টটা দেখো। দুটি ভরের পার্থক্যের কারণে যে লব্ধি বল তৈরি হয় তাকে মোট ভর দিয়ে ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। এটার জন্য শর্টকাট নিয়ম আছে, দেখো এখানে দেওয়া আছে। ত্বরণের শর্টকাটটা তোমরা মনে রাখবে, M1 মাইনাস M2 M1 এত, এটার মাধ্যমে তোমরা করে ফেলবে। যখন আমি তোমাদের রিটেন প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস দিব তখন আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তাই আজকে এটা আলোচনা করতেছি না। আচ্ছা, এখন একটু লিফট নিয়ে তোমাদের ধারণা ক্লিয়ার করি। লিফট যখন ত্বরণে উপরে ওঠে, লিফট যখন কি করে ত্বরণে উপরে ওঠে, লিফট যখন স্থির অবস্থা থেকে হঠাৎ উপরের দিকে চলা শুরু করে, তখন ভেতরে থাকা ব্যক্তি বা বস্তু অনুভূত ওজন, প্রতিক্রিয়া বল বা আপাত ওজন নিউটন, এখানে দেখো একক দেওয়া আছে এবং এককের কিলোগ্রাম এত। যখন কি করে স্থির অবস্থা থেকে হঠাৎ উপরের দিকে চলা শুরু করে তখন ভেতরে থাকা ব্যক্তি বা বস্তুর ওজন অনুভব করে, মানে ব্যক্তির ওজন কি হয় বাড়ে যখন বস্তুটা কি হয় উপরে, লিফট উপরে ওঠে। যখন নিচে নামে তাহলে কি হবে, নিশ্চয় নেগেটিভ হবে। লিফট যখন ত্বরণ নিয়ে নিচে দিকে নামে তখন ভেতরে থাকা ব্যক্তি বা বস্তু নিজেকে কিছুটা হালকা অনুভব করে। আর ইকুয়াল টু এম জি মাইনাস এ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন লিফট স্থির থাকলে, লিফট স্থির থাকলে তোমার ত্বরণ কত হবে বলো তো? ত্বরণ এই ইকুয়াল টু 0, তাই এরকম দিলে পারে তোমার এটা মানটা 0 হয়ে যায়। লিফট যখন স্থির থাকে বা সমবেগে চলে তখন কি হয়, লিফটে উপর লিফটে দেখো লিফট যদি স্থির থাকে অথবা নির্দিষ্ট কোনো ত্বরণ ছাড়া একই বেগে উপরে বা নিচে যায় তবে বস্তু ওজন অপরিবর্তিত থাকে। আর দেখো বলের ঘাত, যখন খুব বড় মানের বল খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর কাজ করে তাকে বলের ঘাত বলে। যখন কোনো বলের মান খুব অল্প সময়ের জন্য কোনো বলের উপর কাজ করে। দেখো আরেকটা প্রশ্ন, কোনো একজন ব্যক্তির ভর 60 কেজি, ওই ব্যক্তি একটি লিফটের উপর ওঠার পর যদি লিফটটি এত মিটার পার সেকেন্ডে তো নিচে নামতে থাকে তাহলে ওই ব্যক্তির ওজন কত অনুভূত হবে? এখানে ব্যক্তির ভর দেওয়া আছে এম, লিফটটি কি নামতেছে নিচের দিকে নামতেছে, তাই ত্বরণ কি হবে, তাই বস্তুটি ব্যক্তির ওজন অনুভূত ওজন কী হবে এম জি মাইনাস এ। তোমরা এখানে এম এর মান বসিয়ে দিবে, জি এর মান এবং এর মান বসিয়ে দিবে, তাহলে তোমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবে। আর একটা প্রশ্ন দেখি, যেটা রুয়েট 24-25 সে এসেছিল। 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একটি লিফট নিচে নামছে, একটি লিফট নিচে নামছে, তাই কি হবে মাইনাস জি মাইনাস এ হবে। লিফটের মধ্যে দাঁড়িয়ে থেকে একটি ব্যক্তি ভর এত, তিনি কত ওজন অনুভব করবেন, দেখো তার অনুভূত ওজন কত হবে এটা। তোমরা এটা আশা করি ক্যালকুলেশনটা করতে পারবে। দেখো সিকেরুয়েট 23-24 সনে এসেছিল আমাদের সময়, যদিও আমি সিকিউরিটি পরীক্ষায় অংশগ্রহণ করিনি। একজন ছাত্র একটি লিফটে দাঁড়িয়ে থাকা অবস্থায় পরিমাপক যন্ত্রে তার ওজন 950 নিউটন দেখলো। একজন ছাত্র একটি লিফটে দাঁড়িয়ে থাকা অবস্থায় পরিমাপক যন্ত্রে তার ওজন এত দেখলো। লিফটটি যখন উপরে উঠতে থাকে ওজন বেড়ে এত নিউটন হলো। এরপর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, লিফটটি যখন ধীর গতিতে 10 তলায় থেমে যায় তখন তার ওজন হলো এত নিউটন। পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, লিফটটির উপর উঠতে শুরু করার সময় এবং পরবর্তীতে ধীরে হয়ে থেমে যাওয়ার সময় লিফটটির ত্বরণ কত ছিল? যখন উপরের দিকে উঠতেছিল তখন কি ওজন ছিল? দেখো প্রশ্নটার সমাধান আমি করে দিয়েছি। আমরা জানি দেখো এখানে স্থির অবস্থায় ওজন কত দেওয়া ছিল 950 নিউটন। এখান থেকে আমরা এম এর মানটা বের করলাম, বস্তুটার ওজন কি করলাম প্রথমে বের করে নিলাম। যখন উপরের দিকে উপরে ওঠার ত্বরণ আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে।
এই যে আমরা ডাব্লিউ দেওয়া আছে না এখানে, উপরে ওঠার সময় ওজন দেওয়া আছে, আমরা এম বের করেছি, জি জানি, আর এখান থেকে এটা বের করে ফেললাম। সেমভাবে দেখো নিচে নামার ক্ষেত্রেও ত্বরণটা বের করে ফেললাম। যেহেতু নিচে নামতেছে তাই জি মাইনাস এ হবে, আর আমরা এম এর মান জানি, জি এর মান জানি, আর ডাব্লিউ এর মান তো মানে থামার সময় ওজন দেওয়া হইতে ছিল, এখান থেকে এর মানটা বের করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটি স্প্রিং নীতি লিফটের ছাদে সংযুক্ত করা হয়েছে। একজন ব্যক্তি তার ব্যাগটি স্প্রিংয়ে ঝুলিয়ে দেয় এবং যখন লিফটটি স্থির থাকে তখন স্প্রিং নীতি 49 নিউটন দেখায়। 49 নিউটন দেখায়। যদি লিফটটি এত মিটার পার সেকেন্ড ত্বরণে নিচের দিকে নেমে যায় তবে স্প্রিং নীতিতে প্রদর্শিত মান কত হবে? দেখো এখানে কি দেওয়া আছে, এখানে তোমার ব্যাগের ভর দেওয়া আছে, হ্যাঁ 49 নিউটন। ব্যাগের কি দেওয়া আছে, ভর দেওয়া আছে 49। যখন স্থির ছিল তখন তোমার ব্যাগের ভর দেওয়া আছে, ব্যাগের ওজন দেওয়া আছে কত, 49 নিউটন। আচ্ছা আমরা ধরে নিলাম কি ব্যাগের ভর ধরে নিলাম এম, আর জি যেহেতু তোমার লিফটটা স্থির তাই কি এর মানটা কি হবে, এর মানটা হবে কি 0। এখান থেকে আমরা কিসের মান বের করে নিব, এম এর মানটা আমি বের করে নিব। আর যখন লিফটটা যখন এ ত্বরণে, লিফটটি যখন 5 মিটার পার সেকেন্ড ত্বরণ নিচের দিকে নেমে যায়, লিফটটি কি করছে 5 মিটার পার সেকেন্ড ত্বরণ নিচের দিকে নেমে যায়, তখন প্রদর্শিত মান কত হবে, প্রদর্শিত মান কত হবে, এম ইকাল টু জি মাইনাস এ না। দেখো এম এর মানটা কি করতে আমরা আগে বের করে ফেলেছি, এই মানটা এখানে বসাই দেবো, জির মান আমরা জানি, এর মানটা জানি, তাহলে আমরা যেটা পাবো ওটা হলো কি এই ওই বলটা স্প্রিং নীতিতে প্রদর্শিত মান হবে ওটা। আমরা এখন আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটি লিফট 2 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরের দিকে উঠছে। লিফট কি করতেছে, 2 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরের দিকে উঠছে, মানে জি প্লাস এ। যদি লিফটটি ওজন 50 কেজি 500 কেজি হয় তবে লিফটটি ধরে রাখা তারের টান কত হবে? দেখো এখানে জি প্লাস এ পাইলাম আমরা কত, জি প্লাস এ হবে আর কি এম, এনে এম যদি গুণ দিই তাহলে কি হবে, এটা হলো তোমার টান বলের মান হবে, লিফটে ধরে রাখা টান হবে। বুঝতে পারছো এখানে কি ত্বরণ উপরের দিকে উঠছে না তাই জি প্লাস এ হবে এম এর সাথে গুণ আকারে, আর এটা কি হবে, এটা হলো তোমার টান বল হবে। দেখো টি কেটে 500 এত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যখন আমাদের নিউটন থেকে কেজি ওয়েটে যেতে হবে তখন এই নিউটনের মানকে 9.8 দ্বারা ভাগ করতে হয়। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। একজন ছাত্র একটি এলিভেটর দাঁড়িয়ে বাথরুম স্কেলে দাঁড়িয়ে আছে যা একটি ভবনের 64তম তলায় স্থির অবস্থায় রয়েছে, তখন স্কেলের পার্ট এত নিউটন। আশা করি তোমরা এই প্রশ্নটি সমাধান নিজেরাই করতে পারবে, তাই আমি এটা আর করে দিচ্ছি না। এটাও লিফটের অঙ্ক, আশা করি তোমরা এটাও করতে পারবে। এরপর যে যতগুলো অঙ্ক দেওয়া ছিল সবগুলোই তোমরা করতে পারবে, সবগুলোই লিফট জাতীয় অঙ্ক। আশা করি তোমরা সবগুলো গুলো অঙ্ক বুঝতে পেরেছো। হ্যাঁ আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আশা করি সবার ক্লাসটি ভালো লেগেছে। তোমরা সাবস্ক্রাইব করবে। আজকে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ক্লাসটি কেমন হলো জানাবে। আসসালামু আলাইকুম।